আবারও রাজনীতির মাঠে পাল্টাপাল্টি কর্মসূচি। আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি। নির্যাতন করে দমানো যাবে না সরকার পতনের আন্দোলন, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বিএনপি ভারতের দালাল, আওয়ামী লীগের শক্তি জনগণ। আওয়ামী লীগ দাবি করে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে। খালেদা জিয়াকে মুক্ত করতে চায়, তারা আগে বাংলাদেশকে মুক্ত করতে হবে বিদেশি কাগজের হাত থেকে। আমাদেরকে বলে ভারতের দালাল, দালালকে ভারতের আপ্যায়নে ডিনার খেয়ে বিএনপি নেতারা হাসি খুশি ক্ষমতার স্বপ্নে বিভোর। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার জানাবো অন্যান্য শীর্ষ সংবাদ। যারা বলে এই রেলের কি দরকার ছিল, তো কি দরকার ছিল আমার মানে এদের একটু ছবি তুলে রেখে সুবিধাগুলি নিচ্ছে কিন্তু একটু দেখা দরকার। উন্নয়ন প্রকল্পের সমালোচনাকারীদের এক হাত নিলেন প্রধানমন্ত্রী। বললেন পরমাণু বিদ্যুৎ সবচেয়ে পরিবেশ বান্ধব, ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণের নির্দেশ। নাজুক ঢাকা নিতে পারছে না 1 ঘন্টার বৃষ্টিও। 87 মিলিমিটারই অচল হয়ে পড়ে বিভিন্ন সড়ক, দিনভর যানজটে ভোগান্তি। বজ্রপাতে 2 জেলায় 4 জনের মৃত্যু। হজে যেতে ভিসা ইস্যুর শেষ দিনেও অনিশ্চয়তা, এখনো হাতে পাননি অনেক মুসল্লি। চ্যালেঞ্জ থাকলেও বিকল্প উপায়ে যেতে পারবেন সব যাত্রী, বলছে হাব। পানি না দিয়ে তিস্তা প্রকল্পে নয়াদিল্লির বিনিয়োগ প্রস্তাব প্রহসন। চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে নিজস্ব অর্থায়নে দ্রুত মহাপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। অদৃশ্য শক্তির ইশারায় দেশ চালাচ্ছে সরকার, পরিকল্পিতভাবে গণতন্ত্রকে হত্যা করছে। রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর নির্যাতন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সমাবেশে ভারত বয়কটের ডাক দিয়েছেন বিএনপির নেতারা। মুহুর্মুহু মিছিল, স্লোগানে উত্তাল নয়াপল্টন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি, বিদেশে চিকিৎসা আর বিভিন্ন মামলায় গ্রেফতার নেতা কর্মীদের মুক্তির দাবিতে যুবদল আয়োজিত সমাবেশে অংশ নিতে শনিবার দুপুর থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি নেতা কর্মীরা। বিকেল নাগাদ নয়াপল্টন ছাড়িয়ে ফকিরাপুল নাইটেঙ্গেল মোড় পর্যন্ত সড়কে অবস্থান নেন তারা। বিকেল 4টার পর মঞ্চে ওঠেন স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা। সরকারের সমালোচনা করে তারা বলেন ভারতের ইন্ধনে একদলীয় শাসন কায়েম করছে সরকার। হুঁশিয়ারি দেন ভারত বয়কট ও সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। এই রাজনীতি আপনি কিভাবে ঘাট করে না রাজনীতির মোকাবেলা করে, সেটাই তো আমাদের মূল আজকের সিদ্ধান্তের প্রশ্ন আসে। জনগণ ভোট দিক বা না দিক, ক্ষমতায় টিকে থাকতে হবে। এই সরকার একটি আপদ, সবাই মিলে ঐক্যবদ্ধ হবে এই আপদ আমরা বিদায় করি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন জনগণের তোয়াক্কা না করে অদৃশ্য শক্তির ইশারায় দেশ চালাচ্ছে সরকার। আওয়ামী লীগের নেতারা অনেক কথা বলেন, এখন তো মুখের টুকরি ফোটে। আওয়ামী লীগ দাবি করে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে, যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। নির্যাতন করে দমন করে গণতন্ত্রের আন্দোলন, সেই আন্দোলনকে স্থগিত করা যাবে না। নির্যাতন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না হুঁশিয়ারি করে ঐক্যবদ্ধ আন্দোলনে সরকার পতনের ডাক দেন বিএনপি মহাসচিব। টিকে থাকবে না, জনগণের উত্তাল তরঙ্গের মধ্যে তা বেশি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপি নিজেরাই ভারতের দালাল, আওয়ামী লীগের শক্তি বাংলাদেশের জনগণ। রাজধানী মোহাম্মদপুরে শান্তি সমাবেশে এমন বক্তব্য দিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বন্ধুত্বের কারণেই ভারত থেকে সরকার অনেক কিছু আদায় করতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।
আবারও রাজপথে শান্তি সমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগ। 7 জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগ নিয়মিত এমন শান্তি সমাবেশ করলেও নির্বাচনের পর সেই আয়োজন কিছুটা স্থিমিত ছিল। সবশেষ 1 মে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শ্রমিক সমাবেশ করে শ্রমিক লীগ। 10 দিন পর রাজধানীর মোহাম্মদপুরে আয়োজিত হলো শান্তি সমাবেশ। রাজধানীর এক প্রান্তে যখন বিএনপির সমাবেশ, তখন অপর প্রান্ত মোহাম্মদপুরে দুপুরের পর থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় রাজপথ। এতে অংশ নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, গত 15 বছরে এমন কোনো নাশকতা নেই যা বিএনপি জামায়াত করেনি। ওই বিএনপি জামায়াত তারা আন্দোলনে ব্যর্থ, তারা নির্বাচনে ব্যর্থ। নির্বাচনে ভয় পায় বিএনপি জামাত, এমন অভিযোগ তুলে আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেন, পেছনে দরজা দিয়ে ক্ষমতা আসার চেষ্টা এবং আন্দোলনের নামে বিশৃঙ্খলা কোনোটাই মেনে নেওয়া হবে না। নির্বাচনে তারা আসতে চায় না, তারা নির্বাচনের বিশ্বাস করে না, তারা বিভিন্ন পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায়। তারেক রহমান যতক্ষণ পর্যন্ত তাদের নেতৃত্ব আছে ততক্ষণ পর্যন্ত তারা সংসদে বিরোধী দলের আসনে বসতে পারবে না। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে আওয়ামী লীগ প্রস্তুত বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। এই দেশ জয় বাংলার দেশ, এই দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভারত বিরোধিতা বিএনপির দ্বিচারিতা। বয়স্কর বাবু কোথায় পালিয়েছিলেন? ভারতে আমাদেরকে বলে ভারতের দালালি কারা করে? নরেন্দ্র মোদী ভারতের যখন প্রধানমন্ত্রী নির্বাচিত, সকালে বন্ধের দিন ভারতীয় দূতাবাসে বিএনপি নেতারা ফুল আর মিষ্টি নিয়ে হাজির হয়েছিল। দালাল কারা? জনগণের জানমাল রক্ষায় মাঠে থাকবে আওয়ামী লীগ, এমন ঘোষণা দেন ওবায়দুল কাদের। বিএনপি জামায়াতের কথায় কান না দিয়ে শেখ হাসিনার উপর আস্থা রাখার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই অপশক্তির বিরুদ্ধে খেলা আবারও। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। অহেতুক কোনো প্রকল্প পাশ করবে না সরকার, এমন কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের উন্নয়নে ব্যয় সাশ্রয়ী আর টেকসই নির্মাণ প্রয়োজন। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের 61তম কনভেনশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। দেশের মেগা প্রকল্প নিয়ে সমালোচনাকারীদের একহাত নিয়েছেন এ সময় শেখ হাসিনা। তিনি বরং পাল্টা প্রশ্ন ছুড়েছেন, উন্নয়নের সুফল দেখে সমালোচকরা কি লজ্জা পাচ্ছেন না? উৎকর্ষের নতুন উচ্চতায় পৌঁছাতে নিরন্তর এগিয়ে যাচ্ছে দেশ। ভঙ্গুর অবকাঠামোর ইতিহাস পেছনে ফেলে এখন দৃশ্যমান দেশের এক একটি মেগা প্রকল্প। পেশাজীবী প্রকৌশলীদের জাতীয় সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির 61তম কনভেনশনে এই কথাগুলোই যেন প্রতিধ্বনিত হলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে। রাজধানীর রমনায় সকালে এই আয়োজনে যোগ দেন সরকার প্রধান। উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা আইবির সদস্যরা। নির্মাণ ও প্রকৌশল খাতে বিশেষ অবদানের জন্য বিশিষ্টজনদের হাতে পদক তুলে দেয়া হয় অনুষ্ঠানে। সরকার প্রধান বলেন, সীমিত সম্পদের এই দেশে এমন কোনো প্রকল্প পাশ করবে না সরকার যা অযৌক্তিক। শুধু নির্মাণের জন্য নির্মাণ করা এটা কাজ করলেই সেখানে একটা কনস্ট্রাকশন হবে, কমিশন পাবেন, কিছু এই পাবেন সেই পাবেন, সেটার জন্য না হয়। নীতিগত পরিকল্পনায় অতীতের চেয়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়েছে জানিয়ে শেখ হাসিনা বহুমুখী বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আমাদের বিদ্যুৎ উৎপাদন আমরা বহুমুখী করছি। সামনে আরেকটা নতুন দিক আসছে, হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যেই আমরা পদক্ষেপ নিয়েছি। এখানে আমাদের গবেষণা দরকার। প্রত্যেকটি মেগা প্রকল্প নিয়ে সমালোচনায় মুখর থাকা ব্যক্তিদের প্রতি পাল্টা প্রশ্ন ছুড়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নতুন বাস্তবতায় তারা কি লজ্জা পাচ্ছেন? একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে, যেমন একজন কেউ প্রশ্ন তুললেন, কি পদ্মা সেতুতে রেলের যোগাযোগের কি দরকারটা ছিল, বা স্যাটেলাইট দুইয়েরই বা প্রয়োজন কি আছে। আমার মানে এদের একটু ছবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কিনা, টানেলে গেল কিনা, এক্সপ্রেসওয়েতে উঠলো কিনা, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার। উন্নয়নের সারথি হয়ে দেশকে এগিয়ে নিতে প্রকৌশলীদের সুযোগ সুবিধার প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দেন সরকার প্রধান শেখ হাসিনা। কোন কোন দাবিটা যৌক্তিক এবং কোনটা কিভাবে করতে হবে
দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। হজে যেতে ভিসা আবেদনের শেষ দিনেও দেখা যাচ্ছে অনিশ্চয়তা। এখনও ভিসার জন্য তাকিয়ে অনেক হজযাত্রী। তবে হাব বলছে সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই ভিসা প্রক্রিয়া শেষ করা হবে। অন্যদিকে হজযাত্রার তৃতীয় দিনে 8টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন 3000-এরও বেশি যাত্রী। চোখে সৃষ্টিকর্তার ঘর দিদারের স্বপ্ন, মনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে নিজেকে সঁপে দেওয়ার আশা। এহরামের 2 টুকরো সাদা কাপড় পরে লাইনে দাঁড়িয়ে এক মহাপবিত্র সম্মেলনের পথে যাত্রা। তৃতীয় দিনের মতো শনিবার সকাল থেকে আল্লাহর মেহমানদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। তরুণ থেকে বৃদ্ধ সবাই ইসলামের 5 স্তম্ভের অন্যতম এই ইবাদত সফল হওয়ার পথে, তাই শুকরিয়া সৃষ্টিকর্তার। যে ঘরের দিকে সারা জিন্দগি মুখ ফিরে নামাজ আদায় করেছি, আজকে সেই ঘর দেখার জন্য যাইতেছি। যত মুসলিম আছে সবাইকে আল্লাহ শান্তি দান করুক। এখন পর্যন্ত কোনো ভোগান্তিতে বা হয়রানির শিকার হই নাই আমি। এদিকে হজে যাওয়ার ভিসা ইস্যুর শেষ দিন শনিবার, এখনো ভিসার অপেক্ষায় মুসল্লি। এমন অনিশ্চয়তার মধ্যে হজ অফিস পরিচালক বলছে বাকি ভিসা প্রস্তুতের কাজ চলছে। হজযাত্রীদের আমি আশ্বস্ত করতে চাই, একজন হজযাত্রীও কিন্তু আমরা বাংলাদেশে রাখবো না। আমরা যে কোনো প্রক্রিয়ায় হোক তাদেরকে অবশ্যই নিবন্ধিত হজযাত্রী প্রত্যেকেই হজে যাবেন। এদিকে ভিসা ইস্যুর বিষয়ে সংশ্লিষ্ট এজেন্সির গাফলতি নয় জানিয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে চ্যালেঞ্জ থাকলেও সব যাত্রী যেতে পারবেন হজে। সৌদি কর্তৃপক্ষের সাথে আমরা কিন্তু আমাদের যোগাযোগটি অব্যাহত আছে। আমরা আশা করি এর মধ্যে সবগুলি ভিসা আমরা সম্পন্ন করতে পারবো। এজেন্সিগুলিও তৎপর আছে, আমরাও এজেন্সিগুলিকে তৎপর রাখছি। হজ যাত্রার তৃতীয় দিনে 8টি ফ্লাইটে সৌদি আরব যাচ্ছেন প্রায় 3200 জনের বেশি হজযাত্রী। প্রতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে হজের জন্য পাড়ি জমান হাজার হাজার মুসল্লি। তারপরেও কোনো না কোনোভাবে ভোগান্তিতে পড়তে হয় এ সকল হজ যাত্রীদের। এবছরও ভিসা প্রসেসিং নিয়ে ভোগান্তিতে পড়ে প্রায় 18,000 যাত্রী। তবে হাব কর্তৃপক্ষ বলছে দ্রুত এই ভিসা প্রসেসিংয়ের যে সমস্যা সেটি কাটিয়ে উঠবেন। রাজুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। গরমে হাহাকার, আবার বৃষ্টিতেও চরম ভোগান্তি। সমস্যায় জর্জরিত ঢাকা নিতে পারছে না কেবল 1 ঘন্টার বর্ষণ। সকালে 87 মিলিমিটার বৃষ্টিতে ভেসে যায় রাজধানীর বিভিন্ন পথঘাট, আর এতে বিভিন্ন সড়কে তৈরি হয় যানজট। দিনভর এমন সীমাহীন দুর্ভোগে পড়তে হয় স্কুল আর অফিসগামীদের। প্রশান্তির বৃষ্টির বিপরীত চিত্র। মাত্র 1 ঘন্টার বৃষ্টি, আর তাতেই জলজটে মোহাম্মদপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 11। অলিগলিতে ডুবেছেই প্রধান সড়কেও হাঁটু পানি। ঘুম ভেঙে বাইরে বের হয়েই যেন জিম্মি জলাবদ্ধতায়। অফিস, স্কুল সব শিডিউল যেন এলোমেলো। এক হাতে জুতা, এক হাতে পায়জামা ধরে বাসায় যেতে হচ্ছে আমাদের। ট্রেনে যত ময়লা পানি আছে সেগুলো দিয়ে হাইটে যেতে হচ্ছে, পা পুরো ভিজে গেছে, চুলকাইতেছে পা। বিঘ্ন ঘটে যান চলাচলেও। যানবাহনের দীর্ঘ জটলায় অনেকেই ব্যর্থ হন ঠিক সময় কর্মস্থলে যেতে। কোথাও কোথাও বাড়ির সামনে, এমনকি বাসা বাড়িতেও উঠে পড়ে বৃষ্টির পানি। সিটি কর্পোরেশন আমরা দরখাস্ত পর্যন্ত করছি, এখনো আমরা শুরু হওয়া পাই নাই। সিএনজি, অটোরিকশা এরাও সব ভাড়া দ্বিগুণ বাড়ায় নাই। মাত্র 1 ঘন্টা। আবহাওয়া অফিসের তথ্য বলছে তাতেই রেকর্ড হয়েছে 87 মিলিমিটার বৃষ্টি। ভয়টা সেখানেই। মৌসুম শুরু হতে না হতেই এমন জলাবদ্ধতার কবলে পড়লে আষাঢ় শ্রাবণে কি হবে? বরাবরই প্রশ্নবিদ্ধ এই নগরের ড্রেনেজ ব্যবস্থা, তাই আবারও তোপের মুখে নগরবাসীর। দায় দিচ্ছেন অপরিকল্পিত উন্নয়নের। গাড়িগুলো যখন যাচ্ছে, গাড়ির ইয়েতে ঢেউয়ে দোকানপাট, মাল সামানা নষ্ট হয়ে যাচ্ছে। উন্নয়ন হবে এটা ঠিক আছে, কিন্তু অবকাঠামোগত দিকটা বিবেচনা না করে উন্নয়ন করলে তো সেই উন্নয়ন কাজে আসবে না। তাপমাত্রার পারদ বাড়লে যেমন হাঁসফাঁস করছে নগরবাসী, তেমনি অল্প বৃষ্টিতেই যেন শেষ নেই দুর্ভোগের। তীব্র গরম, তার মধ্যে একটু বর্ষা হলেই হাঁটু পরিমাণ পানি। এখন ঢাকা শহর আসলে যে কোনো ধরনের ছোট যে কোনো অভিঘাতেই আমরা ঢাকাবাসী জর্জরিত। শুধু কর্তৃপক্ষই নয়, নগরকে বাসযোগ্য করতে দায়িত্ব রয়েছে বসবাসকারীদেরও। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এদিকে সামান্য বৃষ্টিতেই যখন জলজটে নাকাল অবস্থা, তখন মেয়রের ভরসা কুইক রেসপন্স টিম। কোথাও জলাবদ্ধতা হলেই হটলাইনে ফোন করলেই মিলবে সমাধান, এমনটাই জানান উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। বলেন, খাল, ড্রেনে বর্জ্য ফেলাই এই জলাবদ্ধতার কারণ। বৃষ্টির পানি ড্রেন হয়ে নেমে যাবে খাল কিংবা জলাশয়ে, এই তো নিয়ম। তবে চিরচেনা এই নিয়মে ব্যত্যয় কেন?
প্লাস্টিক আর ময়লা জমে বন্ধ হয়ে গেছে ড্রেনের মুখ, আর এতেই অল্প বৃষ্টিতেও ডুবে গেছে রাস্তা। ড্রেনের ঢাকনা খুলে দিয়েও সম্ভব হচ্ছে না পানি নিষ্কাশন। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার এমন চিত্র হরহামেশাই চোখে পড়ে রাজধানীর রাস্তাগুলোতে, সৃষ্টি হয় জনদুর্ভোগ। জলাবদ্ধতা দূর করতে রাজধানীর সকল রাস্তায় তো আর ড্রেনের ঢাকনা খুলে দেয়া সম্ভব নয়। সম্ভব নয় পানির নিচে ড্রেনের ঢাকনা পরিষ্কার করে জলাবদ্ধতা দূর করা। তাহলে এর সমাধান কি? বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের তৎপরতা বাড়ানোর কথা, জনসচেতনতা সৃষ্টির কথা। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতেই যখন রাজধানী ভেসে যাওয়ার মতো অবস্থা, ঠিক তখন উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ এক প্রদর্শনীর, যে প্রদর্শনীতে স্থান পায় ড্রেন থেকে তুলে আনা কিছু নাগরিক বর্জ্য, যা উদ্ধার করা হয় রাজধানীরই বিভিন্ন ড্রেন এবং খাল থেকে। এসব বর্জ্যই প্রতি বছর জলজট তৈরির অন্যতম কারণ। প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা জানান সুন্দর নগরী গড়তে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন তারা। ড্রেনে আমরা ময়লা ফেলাচ্ছি, এর ফলে বৃষ্টি পড়লে আমাদের রাস্তাঘাটে পানি উঠে যায়। ড্রেনের মধ্যে পানি আটকে যাচ্ছে, যার ফলে অনেক জায়গায় পানি জমে থাকে, এতে আমাদের যাতায়াতের সমস্যা হয়। আর চিপস খাই, ওই চিপসের প্যাকেটটা কিন্তু আমরা রাস্তায় ফেলে দিই। আমরা নানা ধরনের পানির বোতল খাই, তারপর ক্যান খাই, এগুলো যদি আমরা রাস্তায় ফেলে দিই তাহলে এগুলো ড্রেনে যায় আটকে যায়। জলাবদ্ধতা থেকে রক্ষা পেতে কুইক রেসপন্স টিম গঠনের কথা জানান উত্তরের মেয়র, যার হটলাইন নম্বর 16106। কুইক রেসপন্স টিমের মাধ্যমে আমরা যে ধরনের জলজটের আমরা খবর পাবো, ইমিডিয়েটলি সেখানে গিয়ে আমরা কুইক রেসপন্স টিমের মাধ্যমে এটিকে আমরা খুলে দিয়ে আসবো। খালে বা ড্রেনে যারা বর্জ্য ফেলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মেয়র। একতরফা পানি প্রত্যাহারে মরতে বসা তিস্তা প্রকল্পে ভারতের বিনিয়োগ প্রস্তাবকে প্রহসন বলছেন নদী অধিকারের কর্মীরা। তাদের অভিযোগ, নয়াদিল্লির প্রস্তাব তিস্তা মহাপরিকল্পনা বরং বাস্তবায়নকে বিলম্বিত করবে। আর তাই চীন ভারতের ভূ রাজনীতির বলি না হয়ে আমাদের উচিত নিজস্ব অর্থায়নে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। চায়না সেখানে ডোনেট করার জন্য প্রস্তুত আছে, তবে তাদের লোনটা একটু হার্ড মনে হয়। এই জন্য চায়না সহ আরও আদার্স কান্ট্রি যারা এখানে ডোনেট করতে চায় তাদের জন্য ইয়ারডি এটা পরিকল্পনা আছে, ইয়ারডি খুঁজতেছে। সময় টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চল প্রধান প্রকৌশলী জানিয়েছিলেন, চীনের শক্ত শর্তের কারণে বিকল্প বিনিয়োগকারী খোঁজা হচ্ছে। তারই প্রমাণ মিলল গত 9 মে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে নানা আলোচনার মধ্যে তিস্তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগ করতে চায় ভারত। ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। তবে তিস্তায় ভারতের বিনিয়োগের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন নদী অধিকার কর্মীরা। তাদের মতে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলেই মরতে বসেছে উত্তরের জীবন তিস্তা। হুমকিতে পড়েছে কৃষি, অর্থনীতি, জীববৈচিত্র্য ও বিশাল জনগোষ্ঠীর জীবন ও জীবিকা। তারা মনে করেন তিস্তা বহুমুখী প্রকল্পে বিনিয়োগের আগে ভারতের উচিত ন্যায্য হিস্সা অনুযায়ী তিস্তার পানি ছেড়ে দেয়া। তা না হলে এমন প্রস্তাব তিস্তা মহাপরিকল্পনাকে শুধু বিলম্বিত করবে। যে নদীকে ভারত মেরে ফেলেছে সেখানে অর্থায়ন করে কি করবে তারা? এটি তো হচ্ছে সবার আগে বড় প্রশ্ন। আগে পানি ছেড়ে দেবে। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের নেতারা বলছেন, চীন ভারতের ভূরাজনৈতিক বলি যেন কোনোভাবেই তিস্তা না হয়, সেজন্য নিজস্ব উদ্যোগেই মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া জরুরি। পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়ন এটা করতে হবে এবং এখানে কোনো ভূ রাজনীতির কোনো খেলাধুলা আমরা মানি না এবং আমরা চাই না। আমরা চাই এর বাস্তবায়ন। 2022 সালে চীনের একটি প্রতিনিধি দল তিস্তা পরিদর্শনে আসেন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিনিয়োগের আগ্রহের কথা জানান। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। সরকারি চাকরির বয়সসীমা 35 করার দাবিতে বিক্ষোভ সমাবেশে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচিতে। এদিকে একাত্মতা জানিয়েছে ছাত্রলীগের নেতারা। বিক্ষোভে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের চারপাশ। 30 বছরের ঊর্ধ্বে সরকারি চাকরি প্রত্যাশীরা করেন প্রতিবাদ সমাবেশ। কাফনের কাপড় পরে প্রতীকী প্রতিবাদ জানান চাকরিতে আবেদনের বয়সসীমা 35 প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। কর্মসূচিতে একাত্মতা জানিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানিও তাদের সঙ্গে যোগ দেন। আপনারা যেহেতু যৌক্তিক, আপনাদের আন্দোলন যেহেতু সঠিক, সুতরাং অবশ্যই এই দাবি মেনে নিতে হবে। বাকি এই পর্যন্ত ভাবে যেগুলা পিটানিও দিছে আমি ভুলার মতো না। সারভুক্ত কোনো দেশে 30 নাই।
দক্ষিণ এশিয়ার কোনো দেশে 30 নাই। 16 সার্টিফিকেট আমরা 2022-এ পেয়েছি, তাহলে এই যে 6টা বছর নষ্ট হয়েছে, যদি আমাদের এভাবে সেশন জটে নষ্ট হয়ে থাকে তাহলে আমরা সরকারি বেসরকারি আমরা কোনো খাতে চাকরির সুযোগ পাচ্ছি না। আমি একজন বেকার যুবক, আমার সাথে কোন শিক্ষিত মেয়েটা বিয়ে করতে চাবে বা কোন শিক্ষিত পরিবারের একজন মানুষ তার মেয়েকে আমার সাথে বিয়ে দিতে চাবে? এদিকে জনগণের চলাচলে বাধার সৃষ্টি করছিল বলেই তাদের সরিয়ে দিতে বাধ্য হয় বলে জানায় পুলিশ। এখানে কয়েকজন বাস আটকানোর চেষ্টা করেছে, জনসাধারণের গতিরোধ করার চেষ্টা করেছে, এমনকি অনেকের হাতে আমরা কেরোসিন তেলের বোতল পর্যন্ত পেয়েছি। এরকম যাদের সামনে পেয়েছি তাদের গ্রেপ্তার করেছি। এখনও আমাদের অপারেশন চলমান। বাংলাদেশ জিম্বাবুয়ে টি-20 সিরিজের খবর। তৃতীয়বারের মতো জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশের সুযোগই নয়, ধুঁকতে থাকা ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষার সুযোগ টাইগারদের। টানা খেলার মধ্যে থাকায় ম্যাচের আগের দিন বিশ্রামে ছিল দুই দলই। তবে মিরপুরে ম্যাচটি শুরু সকাল 10টায়। চিরাচরিত প্রথা ভেঙে হোম অফ ক্রিকেটে এক ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হওয়ার অপেক্ষা। নিজেদের 166 নম্বর টি-20তে এই প্রথম বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে সকাল 10টায়। চট্টগ্রাম থেকে ঢাকা, টানা ম্যাচ আর অনুশীলন। তাই তো এদিন টিম হোটেলে বিশ্রামে এই দুই দল। সকালে সুইমিং আর কয়েক দফা জিম সেশন করেছে টিম টাইগার। চতুর্থ ম্যাচে উড়ন্ত শুরুর পরেও যাচ্ছে তাই ব্যাটিং প্রদর্শনী। তবু এই দলটার উপরই আস্থা রাখতে বললেন সৌম্য সরকার। আমরা ম্যাচ জিতছি, কিভাবে জিতছি, তার থেকেও বড় কথা যে আমরা কি ক্রিকেট খেলছি, এখান থেকে আমাদের কতটুকু ইমপ্রুভনেস আছে, এটা আমরা কিভাবে বের করতে পারবো। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা হয়, যেহেতু সামনে বড় ওয়ার্ল্ড কাপ, সো অনেক টাইপসের প্ল্যান থাকে, কোনটা আমাদের জন্য শুট করে সেটা যে আমরা বড় মেসেজে কাজে দেব। ভিন্ন চিত্র জিম্বাবুয়ের শিবিরে। নিশ্চিত জয় পাওয়া উচিত এমন দুটো ম্যাচ তাদের ফসকে গেছে বেখেয়ালিপনায়। তবু ক্যাম্বেল মুজরাবানিতে ভর করে অন্তত শেষ ম্যাচে সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরতে চায় আফ্রিকার দলটি। ধুঁকতে থাকা দুর্বল জিম্বাবুয়েকে 5-on-5 ক্লিন সুইপের শুধুমাত্র হাতছানি নয়, চলতি বছর ঘরের মাটিতে শেষবারের মতো রঙিন পোশাকে মাঠে নামছে টিম টাইগার। বিশ্বকাপের ঠিক আগে ধুঁকতে থাকা বাংলাদেশের ব্যাটিং অর্ডার এ ম্যাচে ফিরে পাবে তো দিশা? লিটন শান্তরা ফিরে পাবেন তো চেনা ছন্দ? ফলাফল ছাপিয়ে এটাই এখন বড় প্রশ্ন। মাহবুব রিমন, সময় সংবাদ, সেরাই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজনীতির মাঠে উত্তাপ, সরকার নয় দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি, দাবি মির্জা ফখরুলের। বিএনপি ভারতের দালাল, আওয়ামী লীগের শক্তি জনগণ, পাল্টা জবাব ওবায়দুল কাদেরের। যারা বলে এই রেলের কি দরকার ছিল, তো কি দরকার ছিল ওদের, আমার মানে এদের একটু ছবি তুলে রেখে সুবিধাগুলি নিচ্ছে কিন্তু একটু দেখা দরকার। উন্নয়ন প্রকল্পের সমালোচনাকারীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী, বললেন পরমাণু বিদ্যুৎ সবচেয়ে পরিবেশ বান্ধব, ব্যয় সাশ্রয়ী পরিকল্পনা গ্রহণের নির্দেশ। এবং হজে যেতে ভিসা ইস্যুর শেষ দিনে অনিশ্চয়তা, এখনো হাতে পাননি অনেক মুসল্লি। চ্যালেঞ্জ থাকলেও বিকল্প উপায়ে যেতে পারবেন সব যাত্রী, বলছে হাব। এ ছিল রাতের সময়ের আয়োজন। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গেই থাকুন সময়ের।